নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হলো টাকার এই নিয়মগুলো ধনীরা কখনোই আপনাকে বলবেন না। টাকা বা অর্থ রাখা বা খরচা করার কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু ধনীরা প্রকাশ করেন না। তো সেগুলি কি, সেগুলি এক এক করে উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই আপনাদের বক্তব্য মতামত কমেন্টসের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন, এই আশা রাখছি। তাহলে শুরু করি। টাকার কোন নিয়মগুলি ধনীরা প্রকাশ করেন না। তো এক নম্বরে যেটা বলবো সেটা হলো, কখনোই আপনার সম্পূর্ণ ইনকামের কথা প্রকাশ করবেন না। ধনীরা এগুলো করেন না, অপ্রকাশিত রাখবেন। হতে পারে সে আপনার অন্তরের প্রিয় মানুষ, তথাপি আপনার যে ইনকাম, সম্পূর্ণ ইনকাম, সেটা বা তার কাছে বা কোনো ব্যক্তি বিশেষের কাছে প্রকাশ করবেন না। দু নম্বর যে বিষয়টি মানবেন সেটি হচ্ছে আপনার মোট সম্পদের 5% নগদে রাখুন। কেননা ইমার্জেন্সি বা প্রয়োজন কখন কার হবে আমরা কেউ কিন্তু বলতে পারি না। অর্থনৈতিক সমস্যা বা অর্থকষ্ট বা শারীরিক কষ্ট, কোনো রোগ ব্যাধি কখন এসে আমাদের জীবনে উদয় হবে সেটা আমরা কিন্তু কেউ জানি না। তার থেকে মোকাবেলা করার জন্য অন্ততপক্ষে আপনার যে মোট সম্পত্তি তার 5% টাকা আপনাকে গচ্ছিত রাখতে হবে, যেটা আপনি তৎক্ষণাৎ চাইলেই হাতে পেতে পারেন। এই পরিস্থিতিতে রাখার চেষ্টা করুন। 3 নম্বরে যেটা করবেন সেটা চেষ্টা করুন আয়ের 60% সেভিং করার বা সঞ্চয় করার। মানে 1000 টাকা যদি ইনকাম করেন সেখানে 600 সঞ্চয় করুন, 400 খরচা করুন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত বেশি পরিমাণে যদি সঞ্চয় করি তাহলে তো আমার ব্যয়ের ঘাটতি পড়ে যাবে। কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে ব্যয় করার সময় লিস্ট অনুযায়ী আপনি একবার চেষ্টা করে দেখুন না যে 60% আপনি সঞ্চয় করতে পারেন কিনা। এখন যদি একটু কষ্ট করে এই সঞ্চয়টা করেন, আগামী দিনে প্রতিটা মুহূর্তে কিন্তু হাসি আনন্দে কাটাতে পারবেন। এই ভিডিওর কথাগুলি কিন্তু জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন, তখন মনে পড়বে। চেষ্টা করুন আয়ের 60% সঞ্চয় করার। 4 নম্বরে যেটি করবেন, সম্পূর্ণ আলাদাভাবে একটা জরুরি তহবিল রাখুন। সেটা কিভাবে রাখবেন? বাড়িতেই নগদে রাখতে হবে বন্ধু। এমনভাবে এমন জায়গায় রাখবেন যাতে আপনি চাইলেই সহজেই ওখান থেকে আপনি অর্থ বের করতে না পারেন। কোনো একটা বাক্সে রাখুন, কিন্তু চাবিটা আপনার কাছে রাখবেন না। বাক্সের ভিতরে অর্থগুলি রেখে তালা মারুন, মেরে চাবিটা এমন জায়গায় রাখুন যাতে আপনি নিজেই ভুলে যান। তাহলে চাইলেই সাময়িকভাবে কিন্তু আপনি ওই তালা খুলতেও পারবেন না, অর্থ বেরও করতে পারবেন না। কেননা কোনো ইমার্জেন্সি আসলে তখন ওই অর্থটা আপনার কাজে লাগবে। তো সম্পূর্ণ আলাদাভাবে একটা জরুরি তহবিল রাখার অভ্যাস করুন। 5 নম্বরে যেটা করবেন, বেশিরভাগ অর্থ টাকা হিসাবে ব্যাংকে না রেখে চেষ্টা করুন নিজের যদি ব্যবসা থাকে ব্যবসায় লাগাতে। প্লট কিনে রাখুন, সোনা গহনাও রাখতে পারেন, সোনা বা রূপও কিনে রাখতে পারেন। কেননা টাকার যে ব্যাংক থেকে যে পার্সেন্টেজ আপনি সুদ বা ইন্টারেস্ট পাবেন, নিজের কোনো ব্যবসায় টাকাটা যদি ইনভেস্ট করেন, আমার মনে হয় অনেক বেশি লাভবান হবেন। করে দেখবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো, প্রথমেই সম্পদ কিনতে শুরু করুন। প্রয়োজন হলে কিছু অর্থ আপনি ধার করে নিন, কিন্তু একটা গচ্ছিত সম্পদ যদি কিনে নেন সেটা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে না। তারপরে আপনি আপনার ইনকাম থেকে ধীরে ধীরে ওই দেনাটা আপনি শোধ দিতে পারবেন। কিন্তু প্রথমেই অর্থ আপনি সঞ্চয় করেন। কেননা বর্তমান সময়ে এই মুহূর্তে একটা জিনিসের কথা বলবো, 10 বছর আগে সোনার যা দাম ছিল বর্তমান সময়ে ভাবুন ডবলেরও বেশি। তো 10 বছর আগে যদি কেউ 10 লাখ টাকার সোনা কিনে রাখতো, আজকে সে 20 থেকে 25 লাখ টাকা কিন্তু বিক্রি করতে পারত। দেখলেন তো বাস্তব উদাহরণ। এবার 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। একটা ব্যবসা আছেন,
একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আর একটা ব্যবসা শুরু করুন না। সেখানে অন্য লোক কর্মচারী দিয়ে চালান, কিছু একটা পার্সেন্টেজ তো আসবেই। একটা আয়ের উৎস রাখলে কিন্তু হবে না। ইনকেস যদি কোনো কারণে কখনো ওই আয়টা ঘাটার দিকে যায় বা কম হয়, তখন অন্য একটা ব্যবসা বা অন্য একটা আয়ের উৎস যদি থাকে, সেটার থেকে পরিপূর্ণতা পেতে পারেন। তো একটা সন্তুষ্ট থাকলে চলবে না, আয়ের উৎস একাধিক রাখতে হবে, যেটা ধনীরা করেন। 8 নম্বরে যে বিষয়টি বলবো, লোক দেখানোর জন্য খরচা করা যাবে না। আমাদের সমাজে এমন অনেক বন্ধু আছেন যে মানুষকে দেখানোর জন্য খরচা করে থাকেন। দামি ব্র্যান্ডেড কাপড়, জুতো, ঘড়ি, মোবাইল প্রত্যেক 6 মাসে চেঞ্জ, বছরান্তে বাইক চেঞ্জ করা, লোক দেখানো। লোকে যেন দেখে ভাবে ব্যক্তিটি না কতই ধনী বা বড় লোক, অনেক পয়সার মালিক, কিন্তু অন্তরে ভেতরে যে কটা ইএমআই চলছে ক্রেডিট কার্ডে, সেটা হয়তো অনেকেই জানেন না। তো এই লোক দেখানো, বড় লোকই যে চাল বা স্বভাব, এটা থেকে দূরে থাকতে হবে আমাকে, তাহলেই অর্থনৈতিকভাবে উন্নতি করা সম্ভব। তো লোক দেখানোর জন্য কোনো খরচা করা যাবে না। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, ধনী সাজবেন না, ধনী হন। আমার কিছু পয়সা সঞ্চয় হলো, আমি ভালো ভালো কাপড়, ব্র্যান্ডেড গাড়ি চড়ে বেশ বাবুবানা দেখিয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু সাজা থেকে নিজেকে বিরত রাখতে হবে, ধনী হতে হবে। এবং সমাজে যারা প্রতিষ্ঠিত প্রকৃত ধনী, তারা কিন্তু কখনোই ধনী সাজেন না, নিতান্তই সহজ সরলভাবে সাদামাটা জীবনযাপন করেন। 10 নম্বরে পরিশেষে যে বিষয়টি বলবো সেটি হলো, বড়লোক হতে চাইলে কিন্তু চাকরি নয়, ব্যবসা করতে হবে। চাকরি করলে সামান্য কটা টাকা মাসান্তে বেতন পাওয়া যায়, এবং বর্তমান দৈনন্দিন জীবনে যে সব কিছুর দাম যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা সরকারি হোক বেসরকারি হোক, আয়ের উৎস বা বৃদ্ধি কিন্তু পাচ্ছে না। তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে, তাদের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে নিজের সংসার পরিচালনা করতে। সঞ্চয় তো হচ্ছেই না, উপরন্তু তাদের নিজের ইচ্ছা শক্তিকে দমন করে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এটা অন্তর দিয়ে উপলব্ধি করে দেখেছি যে যদি একটু সচ্ছলভাবে ভালোভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হয়, সেটা ছোটোখাটো চাকরির দ্বারাই সম্ভব না। যে উপরিক্ত যে আলোচনাগুলি করার চেষ্টা করলাম এতক্ষণ, যে টাকার এই নিয়মগুলি ধনীরা কখনোই প্রকাশ করেন না, অপ্রকাশিত রাখেন, আসলেই প্রকাশ করেন না, এবং আমরা এগুলি ভেবেও দেখি না, ভাবনা চিন্তার বাইরে আমাদের। ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণেও কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই প্রিয়জন বা আপনাদের যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, যে সমস্ত শ্রেণীর মানুষের মানসিক যে শান্তি, তা কিছুটা আরও বাড়ানো বা প্রদান করার চেষ্টা করা। তার জন্য আপনাদের সবার একান্তভাবে সহযোগিতা কামনা করি। শান্তিবার্তা চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন, তাদেরও উদ্বুদ্ধ করবেন যে এই চ্যানেলটিকে শোনার বা জানার বা সাবস্ক্রাইব করার। এই প্রার্থনা করে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।